আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায় নিয়ে। আর আমার BMW কে আপনারা ভুলে গেছেন আমি জানি, তবে আমার এই BMW আপনাদেরকে এই গতি অধ্যায়কে একেবারে এই যে জায়গা মতো ফিল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো চলেন আর কথা না বাড়াই, আমরা একেবারে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের মধ্যে প্রবেশ করি। তাহলে BMW তুমি কোথায় থাকতে পারো? কোথায়? তুমি এই জায়গাতেও থাকতে পারো না? আরে বাবা, আরে ভালোই মানাইছে তো। আর BMW দাম কত টাকা দিয়ে কিনছে জানেন? 300 কোটি টাকা, বেশি নয়। যাক, আমার এটা BMW অনেক দামি। তো BMW কে পরবর্তীতে আপনারা থ্যাঙ্কস জানাবেন যদি আপনি BMW দ্বারা উপকৃত হতে পারেন। মানে এই যে দ্বিতীয় অধ্যায় বোঝাতে যাচ্ছি যে যদি উপকার পেয়ে থাকেন তাহলে BMW কে থ্যাঙ্কস জানান, আমাকে আর থ্যাঙ্কস জানেন না। আর যারা 2026-27 ব্যাচ দেখতেছেন, আপনাদের জন্য একটা স্পেশাল গ্রুপ খোলা হয়েছে, যেটা কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পাবেন। ওই গ্রুপে আপনাদের কিন্তু অনেক কিছু আলোচনা হয়। চলেন, অনেক কথা বলে ফেলেছি। পদার্থবিজ্ঞানের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে যে স্থিতি। স্থিতি। তাহলে আমার BMWটাকে একটু নিয়ে আসি। BMWকে আমরা নিয়ে আসার পরে এ একটা অবস্থান দিলাম আর বি আর একটা অবস্থান দিলাম। দেখেন BMWটা এই জায়গাটাতে আছে ধরেন। এরপরে কিরে চল না রে ভাই, কিরে ভাই এতক্ষণ সময় চলে যাচ্ছে, তুই চলতেছিস না? ফাইজলামু নাকি? আরে তার মানে দেখেন এতক্ষণ থেকে দেখা গেল যে প্রায় 10 সেকেন্ড চলে গেল, মানে সময় ঠিকই চলে গেল, কিন্তু BMW তার স্থান পরিবর্তন করতে পারছে না, তাই না? সময় চলে যাচ্ছে কিন্তু এই BMWটা তার স্থান পরিবর্তন করতে পারলো না। তো সময়ের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে আগে বুঝি, সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে। এই যে আমার BMW সময় ঠিকই চলে যাচ্ছিল, কিন্তু সে একেবারে ওই জায়গাতেই আছে, তার মানে সময়ের সাপেক্ষে সে স্থির, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? এখন সাপেক্ষ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। চমৎকারভাবে আপনাকে সাপেক্ষ জিনিসটা বুঝতে হবে। যেমন আমি আপনাকে বোঝাই যে আপনার দেলোয়ার স্যার হচ্ছে যে মাত্র 18 বছর বয়সের ভরা একদম যুবক। তো দেলোয়ার স্যারের চাইতে ধরেন যে আপনার আরেকটা স্টুডেন্ট আছে যার বয়স হচ্ছে যে 16 বছর। তাহলে দেলোয়ার স্যারের সাপেক্ষে স্টুডেন্টটা 2 বছরের ছোট, আবার স্টুডেন্টের সাপেক্ষে আমি হলাম 2 বছরের বড়। তার মানে সাপেক্ষ বলতে কাকে বোঝানো হয়? তুলনাকে বোঝানো হয়। তার মানে সময়ের সাপেক্ষে বা সময়কে আমরা তুলনা নিয়ে যদি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা তাকে বলছি যে স্থির, তুমি স্থির। এবার BMW কে বললাম যে কি তুমি কিন্তু আসলে পচা হয়ে গেছো, আসলেই পচা হয়ে গেছো। তো এবার আমরা BMW কে বললাম বাবারে, তার মানে ধরেন যে 5 সেকেন্ড সময় লাগলো, 5 সেকেন্ড সময় লাগলো এখান থেকে এখানে আসতে। তাহলে সময়ের সাপেক্ষে আমার BMWটা কি হয়েছে? গতিশীল হয়েছে। তাই এটা হচ্ছে গতিশীল বস্তু, তাই না? তার মানে এটাই হচ্ছে গতি। তাহলে আপনাকে সংজ্ঞা দেওয়ার সময় মাস্ট সময়ের সাপেক্ষে এই কথাটা লাগাতেই হবে। তাহলে আমাকে বলতে হবে প্রথমে স্থিতির ক্ষেত্রে যে সময়ের সাপেক্ষে, তখন সময় ঠিকই যাচ্ছে কিন্তু বস্তু থেকে যাচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে কি বলে রে? স্থিতি বলে। তাহলে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, সময়ের সাপেক্ষে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে স্থিতি, আর সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর মানে অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় গতি। এবার এখন এই যে সাপেক্ষ জিনিসটা না খুবই চমৎকার, খুবই চমৎকার। এই সাপেক্ষ জিনিসটা দিয়ে আপনি অনেক কিছু ব্যাখ্যা করতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক কিছু। এবার আসেন আমার বোর্ডের সাপেক্ষে এবার আমার BMW খেয়াল করে দেখেন। তাহলে বোর্ডের সাপেক্ষে এখন BMWটা কি হয়ে আছে? স্থির। বোর্ডও স্থির আছে, BMWটাও স্থির আছে। তাহলে বোর্ডের সাপেক্ষে আমার BMW হচ্ছে স্থির, আবার BMW সাপেক্ষে বোর্ডও কিন্তু স্থির। এবার একটু খেয়াল করে দেখেন, এটা চলছে। তার মানে বোর্ডের সাপেক্ষে BMW হচ্ছে গতিশীল, বোর্ডের সাপেক্ষে BMW হচ্ছে কি তাহলে এখন গতিশীল, বাট BMW সাপেক্ষে বোর্ড হচ্ছে কি স্থির। এবার এখন আপনাকে একটা আপনার বাবা এবং সন্তানের একটা বাইকের ঘটনাটা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাবা এবং সন্তান মিলে বাইকে করে মনে করেন যে বাজার করতে যাচ্ছে আলু, বেগুন, টমেটো।
এখন বাবা এবং সন্তান যখন বসে আছে বাইকের উপরে, বাইক চালাচ্ছে তার বাবা, ঠিক আছে। এবার এখন ধরেন যে বাইক তারা বাবা এবং সন্তান যখন চালিয়ে যাচ্ছিল, আশপাশের মানুষগুলো বসে আছে একটা জায়গাতে, তাহলে আশপাশের মানুষগুলো সাপেক্ষে মানে বাইকও গতিশীল, বাবাও গতিশীল, সন্তানও গতিশীল। দেখছেন সাপেক্ষ জিনিসটা কত চমৎকার, সবাই গতিশীল। এবার এখন যদি আমাকে এটা এরকম করে বলা হয় যে সন্তানের মানে বাইক চলছে ঠিক আছে, বাট সন্তানের সাপেক্ষে বাবা কি, সন্তানের সাপেক্ষে বাবা বা বাবার সাপেক্ষে সন্তান দুজনেই কিন্তু স্থির হবে, সাপেক্ষ, দুজনেই কিন্তু বসে আছে বাইকের উপরে, তার মানে দুজনে কিন্তু স্থির অবস্থানে। যদি আপনি বুঝাতে চান তাহলে সাপেক্ষটা এরকম হতে হবে যে সন্তানের সাপেক্ষে বাবা স্থির, আবার বাবার সাপেক্ষে সন্তান কিন্তু স্থির। এবার এখন খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এইভাবে কথাটা বলি যে বাবার সাপেক্ষে মানে বাইক কি, বাবার সাপেক্ষে বাইক কি, বাবার সাপেক্ষে বাইক অবশ্যই গতিশীল, সন্তানের সাপেক্ষে বাইক অবশ্যই গতিশীল। তাহলে সাপেক্ষ জিনিসটা কত জিনিসকে এদিক ওদিক পরিবর্তন করে দিতে পারে, তাই না? তাই সাপেক্ষ সুপার ইম্পর্টেন্ট একটা কথা, এই জিনিসটা মাস্ট ভালো করে খেয়াল রাখবেন যে সময়ের সাপেক্ষে এই কথাটা আমাদের এখানে উল্লেখ থাকতে হবে, মাস্ট। শোন আমার ইউনিক টিচিং মেথড ম্যাথ, যেখানে আমরা গণিত পড়াচ্ছি, আর ওয়াও সায়েন্স, এখানে কিন্তু আপনারা অনেকেই জানেন না, তো না জানলে কি হবে, তাড়াতাড়ি জানো। এখানে আরেকটা কথা হলো যে কি, তোরা আমার সবাই প্রায় ভিডিও দেখতেছিস ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব অনেকজনই করতেছিস না। সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তোদেরকে। সাবস্ক্রাইব করছিস তুই এখন, নাহলে কিন্তু তোর উপর BMW চালা দিব একেবারে। সাবস্ক্রাইব করবি অবশ্যই। কি করবি? সাবস্ক্রাইব। আর নাহলে তোর সামনের যে দুইটা দাঁত আছে না, এই যে বড় বড় দুইটা দাঁত একদম খুলে পড়ে যাবে কিন্তু। গেল BMW, তুমি একটু বসো, আমরা একটু মানে হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড দিয়ে আমরা অন্য টপিকে যাবো। হ্যাঁ, এই বেশি কথা কিন্তু আপনারা বলবেন না। আর যারা নোট করতে শেষ না, তারা আসলেই কিন্তু 2 নাম্বারই করতেছে না। যারা আমার ক্লাস দেখার সাথে সাথে নোট করে, তারা কিন্তু আমার কলিজার টুকরা। তো যারা আমার কলিজার টুকরা, তারা একটু কমেন্ট করে জানাবেন যে কে আমার কলিজার টুকরা হয়েছেন। মানে আপনি আমার ক্লাস দেখছেন এবং নোটও করছেন, এরকম কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে একটু জানাবেন, তাহলে আপনি আমার কলিজার টুকরা, ঠিক আছে। এরপরে আমরা যাব গতি, বিভিন্ন প্রকার গতি নিয়ে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই যে গতি, অধ্যায়ের নামই গতি, তাহলে এখন বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে আপনাকে জানতে হবে যে দুনিয়াতে কি রকম গতি টতি আছে। বলে না তোর মতি গতি ভালো যাচ্ছে না রে, মতি গতি, ওরে বাবা রে, আমরা তো সব বুঝে ফেলেছি একবারে, না তাই না? চলেন এখন আমাদের সর্বপ্রথমে যে গতিটা আছে সেটা হচ্ছে যে কি, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা খুবই সোজা একটা সংজ্ঞা। আমরা এ পয়েন্ট একটা নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম আমরা, আর একটা নিলাম আমরা বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার এই দুইটাকে আমরা একটু সোজা বরাবর দিলাম, যদিও আমারটা বাঁকা হয়েছে, আপনারা সোজা ধরে নেবেন, ঠিক আছে, ধরে নেন একটু সোজা। এখন কি বলছে দেখেন, যদি কোনো বস্তু সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। দেখেন আপনার কাছে এই সংজ্ঞাটা খুবই সোজা লাগবে, এটাই স্বাভাবিক, বাট সরল রৈখিক গতি আর চলন গতি, এই দুইটা গতি নিয়ে না আপনার মাথার প্যাঁচ ছুটাতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই প্রত্যেকটা কথাগুলো ভালো করে শুনবেন, না হলে কিন্তু বিপদে আপনিই পড়বেন, আমি নয়। আমি কিন্তু হ্যাভ রিল্যাক্স। আসেন আমরা এখন এই সংজ্ঞাটার দিকে পড়ি। বলছে যদি কোনো বস্তু বা যদি কোনো গতিশীল বস্তু সরল রেখার উপর চলাচল করে, তাহলে একটা আমার BMW ছিল এই সরল রেখার উপরে সোজা বরাবর যাবে আর কি। এক কথা যদি বলতে চাই, একটা বস্তু যদি একদম সোজা বরাবর যায় তাহলেই তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। বাট এখানে দুইটা কথা একটু নোট করবেন আপনারা, যে বস্তুটা আপনার এখানে সে ভূমিতেও চলাচল করতে পারে, আবার বস্তু উপর থেকে নিচের দিকেও কিন্তু সোজা বরাবর পড়তে পারে, বাট আপনি যদি একটা মনে করেন যে হালকা কোনো জিনিস দেন, তাহলে কিন্তু একটু ডান্সিং করতে 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 এভাবে পড়তে পারবে, বাট তখন সেটা কিন্তু সোজা হবে না, তখন একটু বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তো যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, অর্থাৎ অভিকর্ষ বলের কারণে, সেটাও কিন্তু সরলরৈখিক গতি। তাহলে দেখেন সরলরৈখিক গতির ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হচ্ছে যে সোজা হতে হবে।
সোজা হতে হবে। আর আরেকটা আমি এখানে শর্ত দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে ধরেন আমার এই যে বিএমডাব্লিউ 4টা ঠ্যাং আছে, 1 2 3 4টা ঠ্যাং মানে 4টা চাকা আর কি। সরলরৈখিক গতির ক্ষেত্রে ধরেন যে বিএমডাব্লিউটা পড়ছে সোজা বরাবর পড়লো, এবার আরেকবার যখন আপনি ফেললেন মনে করেন একটা চাকা খুলে পড়ে গেছে, ধরেন যে একটা চাকা খুলে গেল, বিএমডাব্লিউ চাকা খুললি না কেন, আমার স্টুডেন্টকে বোঝাতে হবে না, ওই এই তো খুল না কেন, দেখ তো দেখি তো রে, আমি কিনে নিয়ে আসছি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। থাম, আরে বাবা রে, খুলতে পারলাম না মাই স্টুডেন্ট, তাহলে বোঝার জন্য একটু তাহলে বুঝাই নেন। অর্থাৎ আপনার যদি মনে করেন যে সোজা এইভাবে পড়তে পড়তে আপনার একটা চাকা খুলে থেকে যায়, তারপরেও যদি সে সোজা বরাবর পড়ে, সেটাও কিন্তু সরলরৈখিক গতি। শুধু পড়ার ক্ষেত্রে যে বিষয়টা এরকম সেটা না, যদি এভাবে চলার ক্ষেত্রেও একটা চাকা ধরেন খুলে পড়ে গেছে বা একটা পার্টস অংশ খুলে পড়ে গেছে কিন্তু সে সোজা বরাবর গেছে, তাহলে কিন্তু সেটা সরলরৈখিক গতি হবে। বাট চলন গতির ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হবে, তাই আগে থেকে একটু টেস্ট দিয়ে রাখলাম। এখন মাংস রান্না হচ্ছে, মাংস রান্নার ফাঁকে ওই যে পিকনিক করার সময় হালকা একটু চেখে দেখি না আমরা, ওই চাখাটা দিয়ে গেলাম একটু, হ্যাঁ। তাহলে সরলরৈখিক গতির ক্ষেত্রে বডি যেমন মানে বডির 2-3টা হাত এগুলো খুলে পড়ে যাক, কিন্তু সোজা বরাবর পড়লেই সেটা সরলরৈখিক গতি। আমরা এটা কনফার্ম করব। একটু চুলটা আমার কীরকম হয়ে গেল রে, তোরা আবার বলিস না যে স্যার আপনার চুল অনেক বড় বড় করে রেখেছেন। আসলে চুলকে আমি অনেক বেশি ভালোবাসি, মানে আমি অত্যন্ত ভালোবাসি আমি আমার চুলকে। তো চলেন আমরা সরলরৈখিক গতিকে শেষ করলাম। বাবু তোমার কথা শেষ হয়ে গেছে, তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, এখন নিয়ে চলে যাব? ওকে ঠিক আছে, সি ইউ নট ফর মাইন্ড। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, ও মাই ডিয়ার স্টুডেন্ট, চিন্তা করতেছেন দ্বিতীয় অধ্যায় নিয়ে? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আছি না, এত টেনশন কিসের, আসেন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ঘূর্ণন গতি। এগুলো গতিগুলোকে অনেক স্টুডেন্ট আসলে ফিল নিয়ে পড়ে না, মানে ভেতর থেকে জানতে পারে না। দেখেন এই গতির কিন্তু মানে কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলোকে আপনার মাথার মধ্যে সেট আপ করতে হবে। চলেন আমরা ডিপলি বুঝবো এগুলো, চিন্তা করেন না আপনি। দিল স্যার আছে না, বিলকুল মত করো, টেনশন বিলকুল মত করো। কি বলছে দেখেন, ঘূর্ণন গতিতে একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তার মানে আমাকে একটা আগে নির্দিষ্ট বিন্দুর কথা চিন্তা করতে হবে। তো আমরা নির্দিষ্ট বিন্দু মানে একটা বৃত্তই হবে, তবে আমার বৃত্তটা খুবই চমৎকার হয়নি আমি জানি, অচমৎকার হয়েছে। তো আমরা এই যে একটা বিন্দু নিলাম, দেখেন অনেক শর্তগুলো ভালো করে এগুলো বুঝতে হবে। বলছে একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে, তাহলে যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে, আপনি যে কোনো দূরত্বের কথা যদি চিন্তা করেন, ধরেন যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে যে 5 মিটার, ঠিক একই রকমভাবে সব দিকে দূরত্বই কিন্তু কি হবে, 5 মিটার করেই হবে। তার মানে এটাও 5 মিটার হতে হবে, এটাও 5 মিটার হতে হবে। তাহলে একটা বস্তু বলতে আমরা এখন বিএমডাব্লিউকে নিয়ে আসবো। বিএমডাব্লিউ আসো আসো, তোমার প্রয়োজন হয়েছে। ধরেন এই জায়গাতে শুরু করলো সে, এবার একটি বস্তু এই যে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে সে ঘুরতে থাকে, নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে সে কিন্তু ঘুরতে থাকে। আর এখানে চমৎকার একটা কথা যে বৃত্তাকার কক্ষপথে, তার মানে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে বৃত্তাকার কক্ষপথে। তাহলে এখানে শর্ত আপনাকে মোটামুটি 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে যে সমদূরত্ব থাকতে হবে, নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে এটা বৃত্তাকার পথ হবে, মাস্ট এটা বৃত্তাকার পথ হবে, অন্য কোনো পথ হতে পারবে না। মাস্ট বৃত্তাকার পথ। তার মানে ঘূর্ণন গতি শুধু সেই জায়গাতে পাওয়া যাবে যে জায়গায় বৃত্ত হবে। এবার আসেন, এবার আমার যে শর্ত আরেকটা আছে বইয়ে যেটা উল্লেখ করেনি সেটা আমি বলেছি। বস্তু যদি এই দিক দিয়ে ঘুরে তাও ঘূর্ণন গতি, কোনো প্রবলেম নাই। আবার যদি বস্তু এই দিক দিয়েও ঘুরে তাও কোনো প্রবলেম নেই। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেও ঘুরলেও সেটা ঘূর্ণন গতি হবে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেও সেটা ঘূর্ণন গতি হবে। তার মানে এখানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এখন কথা হলো যে ঘূর্ণন গতির কয়েকটা উদাহরণ আমরা জেনে ফেলি। 1 নম্বরে যেটা সেটা হচ্ছে যে কি, লাটিমের গতি ঘূর্ণন গতি। 2 নম্বর আপনার সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি, ফ্যানের গতি ঘূর্ণন গতি,
ফ্যান নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমদূরত্বে ঘুরতে থাকে। আরেকটা চমৎকার হচ্ছে যে আপনার ওই যে এই আমি ওটা বলি যে আমরা কি জানো ওই যে ওইটা বাদ, আমরা সবচেয়ে আর একটু সুন্দর উদাহরণ, আরে আমার ঘড়িতে পানি ঢুকে গেছে, আল্লাহ আজকে বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টিতে আমার ঘড়িতে পানি ঢুকে গেছে। তোদের কারণেই ঢুকছে না আমার ঘড়িতে পানি। হ্যাঁ, তো দেখেন এই যে ঘড়ির কাঁটার গতি কি হবে, ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা আরেকটা স্পেশাল জিনিস বললাম যে কি এদিক বরাবর সে চাইলে ঘুরতে পারবে, আবার এদিক বরাবর চাইলেও সে ঘুরতে পারবে, দ্যাটস নো প্রবলেম, কোনো প্রবলেম নাই তার। বাস, তাহলে ঘূর্ণন গতি আমরা এখানে খতম করলাম। তাহলে বাবু তোমারও তো সময় শেষ হলো, তাহলে তুমি একটু বিশ্রাম করো গে, কেমন? আমার এসি রুম চলতেছে, তোমার কষ্ট হবে না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড, বস, বসো বসো বসো। এরপরে যেটা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই গতিকে নিয়ে ছাত্রছাত্রীর বহুত ঝামেলা আছে। মানে এই গতি মানে ছাত্রছাত্রীরা অনেকেই বুঝতে পারে না যে আসলে কি বলতে চাচ্ছে সংজ্ঞাতে। তবে চলেন আপনি আমার BMW সাহায্য নিয়ে এই গতিটাকে ফিল নিতে পারেন নাকি পারেন না। এটা সরলরৈখিক গতির মতোই একদম, বাট ওইখানে আমরা বলেছিলাম কি কোনো একটা ঠ্যাং যদি পড়ে থেকেও যায় কোনো সমস্যা নাই, বাট এইখানে বলবে যে কি কোনো ঠ্যাং পড়া যাবে না, সবাইকে একদম একসাথে একই দিকে যেতে হবে। এটাই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এখন আপনারা সংজ্ঞা তো বুঝবেন, এটার সাথে একটা উদাহরণ সেট আপ করে দেবো যাতে করে আপনাদের আবার বুঝতে অনেক সুবিধা হয়। চলেন চলেন চলেন। ওরে ও চলে লেখা ছাড়। ও কুইশিগুলো জানো, চলন গতি। হ্যাঁ, BMW, ও মাই BMW, এই তো মাই BMW চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, বাপরে বাপ, এমনভাবে চলতে থাকে মানে সংজ্ঞার মধ্যে এমনভাবে বলছে যে এমনভাবে, বাপরে বাপ। তাহলে ধরলাম আমরা এটা হচ্ছে A পয়েন্ট, এবার ধরলাম আমরা এটা হচ্ছে যে B পয়েন্ট, ঠিক আছে? তো সোজা পথ যেহেতু হতে হবে তাহলে একটু সোজা করেই দিলাম, যান। এবার দেখেন, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সাথে একই দিকে যেতে থাকে, তাই না? দেখেন আমরা এই বস্তুটাকে, আমার BMWটাকে, মোট কথা আমার এই যে BMWটাকে এই যে সোজা বরাবর একদম যেতে হবে। সোজা বরাবর যদি না যায় তাহলে একই সাথে আপনার সমস্ত কণাগুলোকে একদিকে সে নিয়ে যেতে পারবে না। তাহলে একটা বস্তু চলছে একদম সোজা বরাবর, কিন্তু সে সকল কণা, তার মানে এই বস্তুটাতে যত যা কিছু আছে সব কিছুকে একই সাথে একই দিকে যেতে হবে, একই সাথে একই দিকে যেতে হবে। তার মানে এই বস্তুটা যে আছে, এই বস্তুটার সকল কণা বা সব কিছু একই সাথে একই দিকে যাচ্ছে। কিন্তু মনে করেন যে একটা ঠ্যাং এখানে খুলে পড়ে গেল, যেতে যেতে একটা ঠ্যাং এখানে খুলে পড়ে গেল, তখন কিন্তু বলতে পারবেন যে সকল কণা একই সাথে একই দিকে যায়নি, তার মানে কিছু কণা পড়ে থেকে গেছে, কিছু কণা পড়ে থেকে গেছে, তখন কিন্তু সেটা সরল আপনার চলন গতি হবে না। তাই বলছে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যেন চলার পথে সকল কণা একই সাথে একই দিকে যায়, তাহলে সেটিকে চলন গতি বলা হয়। আমি আশা করি আমার BMW বোঝাতে সক্ষম হয়েছে আপনাদেরকে। এখন দেখেন, আপনারা ধরেন যে একটা বস্তু এই বরাবর চলতে ধরেন যে হুট করে এই বরাবর গেল, তাহলে স্যার একটু বাঁকা পথে চলে গেল না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে বাঁকা পথে যাওয়ার কারণে সে সকল কণা কিন্তু একই সাথে একই দিকে যাবে না, একই সাথে একই দিকে যাবে না। কিভাবে স্যার যাবে না একটু আমাদেরকে দেখাই দেন, আপনি কিভাবে স্যার যাবেন একটু আমাদেরকে দেখাই দেন। তো এটা দেখানোর জন্য আমার কাছে কি আছে, আর আমার BMWটাকেই দিয়ে বোঝানোর চেষ্টা করি। আসেন একটু বোঝানোর চেষ্টা করি আমি। ধরেন যে আমার BMWটা যখন এই অবস্থানটাতে আছে, তখন তার এরকম অবস্থা আছে, এরকম অবস্থাতে আছে সে, তাই না? এরকম অবস্থাতে আছে। তাহলে এইখান থেকে সে যখন সোজা বরাবর যাবে, এখান থেকে যখন সে সোজা বরাবর যাবে, হ্যাঁ, সোজা বরাবর গেলে দেখা যাবে যে কি সকল কণা একই সাথে একই দিকে যাচ্ছে। বাট এই জায়গা থেকে যখন সে একটু বাঁকাভাবে যাবে, এইভাবে বাঁকাভাবে যাওয়ার ফলে, BMWর চিত্রটা একটু ভালো হলো না, তো বাঁকাভাবে যাওয়ার ফলে কি ঘটনা ঘটবে একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি একটু এখানে হালকা করে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি, দেখেন একটু মাই ডিয়ার স্টুডেন্ট। একটা অংশ একটু বেশি চলে যাবে আর একটা অংশ একটু কম চলে আসবে, এই ঘটনাটাই ঘটবে। এই যে এখান থেকে এই অংশটুকু খেয়াল করে দেখেন, এখান থেকে এই অংশটুকু খেয়াল করে দেখেন, আর এই যে এখান থেকে এই অংশটুকু খেয়াল করে দেখেন, দেখেছেন?
তাহলে এখান থেকে এই অংশটুকু আর এখান থেকে এই অংশটুকুর মধ্যে আর এই পাশের অংশটুকুর মধ্যে দেখেন, তার মানে যে এখান থেকে যে এই অংশটুকুটা আছে না, এই অংশটুকু মূলত হচ্ছে কোন অংশটুকুর, এই দিকের এই যে এরকমের মধ্যে ছিল মনে হয়, যে এখান থেকে এতটুকু। তো এটা একটু বোঝাতে গিয়ে হয়তো বা আপনাদের মাথা আর একটু পেচকি লাগতেছে, তবে আপনারা পেচকি নেওয়ার দরকার নেই। আপনি যখন বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাওয়ার ফলে আসলে সেটা কি করতে পারে না, একই সাথে তার সমস্ত কণাগুলোকে একদিকে সে নিয়ে যেতে পারে না মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো যেমন দেখেন সোজা বরাবর যখন যায় তখন সে সকল কণা একই সাথে একই দিকে নিয়ে যেতে পারে, বাট যখনই বাঁকা হয়ে যায় তখন একটা বেশি হয়তো ঘুরে যাবে, একটা কম ঘুরবে। এই কারণে সে একই সাথে একই দিকে সমস্ত কণাগুলোকে নিয়ে যেতে পারে না, বরং কণাগুলো কম বেশি হয়ে যায়। তো কণাগুলো যখন কম বেশি হয়ে যাবে তখন সে চলন গতিটা বের করা খুবই দুষ্কর। তাহলে কি স্যার মানে বক্রপথে চলন গতি পাওয়া যায় না? বক্রপথেও চলন গতি পাওয়া যায়, বাট সেটা নির্ণয় করা খুবই কষ্টসাধ্য, খুবই কষ্টসাধ্য। তাই আমরাকে সবসময় খেয়াল রাখতে হবে যে চলন গতির জন্য মাস্ট যেটা হবে সেটা হচ্ছে যে মানে রেখাটাকে বা তার চলার পথটাকে একদম সোজা হতে হবে, সোজা হতে হবে। আরেকটা শর্ত কি, সোজা চলার পথে তার কোনো কণা পড়ে থাকতে পারবে না বা তার কাছ থেকে কোনো কণা খুলে যেতে পারবে না। এবার আমি আশা করছি আমার স্টুডেন্টরা একদম এই চলন গতিকে আপনার বিএমডব্লিউ কিন্তু বাম্পার করে বোঝাতে সক্ষম হয়েছে। তাহলে আমার বিএমডব্লিউকে আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটা ছোট্ট করে থ্যাঙ্কস দিতে পারেন, বিএমডব্লিউটাকে থ্যাঙ্কস দিতে পারেন। আর না দিলে কি আর করার, কি আর করবো, থাক। বাট পর্যায়বৃত্ত গতি নিয়ে সবচাইতে বেশি কনফিউজড আছে, মানে কনফিউজ করে ফেলবে আপনাকে এই সংজ্ঞা, অনেক বেশি কনফিউজ করবে এই পর্যায়বৃত্ত গতিটা। চলেন আমরা বোঝার চেষ্টা করি পর্যায়বৃত্ত গতিটা আসলে কি। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পর্যায়বৃত্ত গতি বোঝার জন্য ঠিক একই রকম ভাবে আমরা আগে বৃত্তটা ব্যবহার করছি। বৃত্তটাকে আমরা এবার একটা সেকেন্ডের কাঁটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, সেকেন্ডের কাঁটা যখন এই দিক দিয়ে ঘুরে তখন এই জায়গা থেকে মনে করেন যাত্রা শুরু করলো, তাহলে ঠিক 60 সেকেন্ড পরে আবার ঠিক এই অবস্থানে আসবে। আমরা নাম দিচ্ছি এটার এ অবস্থান। ওকে, তাহলে এ অবস্থান তার আমরা নাম দিলাম। তাহলে এই অবস্থান থেকে যাত্রা যখন সে শুরু করবে এই দিক দিয়ে ঘুরে সে আবার কিন্তু 60 সেকেন্ড পরে এখানে আসবে, আবার 60 সেকেন্ড পরে এখানে আসবে, আবার 60 সেকেন্ড পরে এখানে আসবে। তার মানে নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাটা ঘটছে। এটা খুবই চমৎকার, মানে এইটা একেবারে পিন দিয়ে গেঁথে নেন যে এটাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর পর হতে হবে। এবার মনে করেন যে এখান থেকে এখানে আসতে 60 সেকেন্ড লেগেছে, আরেকবার মনে করেন যে লাগলো 59, তাহলে এটা হবে না। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপরই হতে হবে। 60 সেকেন্ড মানে 60 সেকেন্ডে হতে হবে। এবার ধরুন যে 5 সেকেন্ড লেগেছে, আবার 5 সেকেন্ডে আসতে হবে, আবার 5 সেকেন্ডে আসতে হবে। মোট কথা এই খেলাটা আপনার নির্দিষ্ট সময় পরপরই হতে হবে, নির্দিষ্ট সময় পরপরই হতে হবে। কি বলছে? একটা নির্দিষ্ট সময় পরপর। তাহলে এইখান থেকে কথা কনফার্ম, কোনো বস্তুর একই দিক থেকে, এই কথাটা আরো চমৎকার, একই দিক থেকে হতে হবে। একই দিক থেকে মানে কি? যেমন দেখেন ঘড়ির কাঁটা আপনার কোন দিকে ঘুরে? এই যে ঘড়ির কাঁটাটা এই দিক বরাবর ঘুরে, তাই না? তাহলে ঘড়ির কাঁটা এই দিকে যেহেতু ঘুরে তার মানে এই দিক বরাবরই হতে হবে। অর্থাৎ সে এই দিক দিয়েই যদি যাত্রা শুরু করে তাকে বারবার এদিক দিয়েই হতে হবে, সে তার দিক পরিবর্তন করতে পারবে না, দিক পরিবর্তন করতে সে পারবে না। তাহলে কয়টা শর্ত এখানে? 3টা। 1 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর, তাহলে ঘড়ি ধরেন ঘুরলো, তাহলে এখানে আবার 60 সেকেন্ড পরে আবার সে এখানে আসবে, নির্দিষ্ট সময় পর পর। কোনো বস্তুর গতির একই দিক থেকে পুনরাবৃত্তি হবে, তার মানে একই দিক থেকে সেটার পুনরাবৃত্তি হচ্ছে, তখন আমরা তাকে বলতে পারবো পর্যাবৃত্ত গতি, তখন আমরা তাকে বলতে পারবো পর্যাবৃত্ত গতি। তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর গতির একই দিক থেকে পুনরাবৃত্তি হলে তাকেই বলা হবে পর্যায়বৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তাহলে আপনি এরকম করে ধরেন যে একবার আসলো আবার এরকম করে আরেকবার গেল, তখন সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। তাহলে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা যদি ঘড়ির কাঁটার কথা চিন্তা করি, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। বাট এই পর্যাবৃত্ত গতির সাথে ঘূর্ণন গতির কি একটা সম্পর্ক পাচ্ছেন? আপনি পাচ্ছেন। বাট ঘূর্ণন গতির ক্ষেত্রে আমি কিন্তু বারবারই উল্লেখ করে দিলাম যে ঘূর্ণন গতি চাইলে একবার এদিক দিয়েও ঘুরতে পারে, আবার এদিক দিয়েও ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই,
মানে সে চাইলে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, দ্যাটস নো প্রবলেম। বাট এটার ক্ষেত্রে ফিক্সড হইতে হবে, একেবারে ফিক্সড। তুমি যদি এদিক দিয়ে ঘুরো তাহলে এদিক দিয়ে ঘুরতে হবে, এটাই। আর এদিক দিয়ে ঘুরলে তোমাকে এদিক দিয়ে ঘুরতে হবে, তোমাকে দিক পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা ঘড়ির কাঁটার গতিকে প্রথমত ঘূর্ণন গতি বলতে পারবো, আবার দ্বিতীয়ত পর্যাবৃত্ত গতি বলতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, এখন এই যে পর্যাবৃত্ত গতি, তাহলে ঘড়ির কাঁটার গতি তো আমরা দিয়ে বুঝলাম, তাই না? এখন দেখেন, আমরা যদি ফ্যানের গতিটা বলি, ফ্যানের গতিটা ঘূর্ণন গতি, আবার পর্যাবৃত্ত গতি এটা বলা যায় না। কেন? কারণ প্রথমে তার স্পিড কম থাকে, আস্তে আস্তে বাড়ে, তার মানে তার দিক একই দিকে থাকে, ঠিক আছে। বাট আপনি এরকম করে বলতে পারেন যে নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন একটি ফ্যানের গতি কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন সেটাকে আমি প্রথমত ঘূর্ণন গতিও বলতে পারবো, আবার দ্বিতীয়ত পর্যাবৃত্ত গতিও বলতে পারবো। তখন তার গতিবেগটা কি থাকে, সমান থাকে। তার মানে ধরেন 1 সেকেন্ডে সে 3 পাক দিল, তাহলে 2 সেকেন্ডে 6 পাকই দিবে, এরকমই হতে থাকে। তার মানে ওটা নির্দিষ্ট সময় পরে গিয়ে হয়, বাট এখন পর্যাবৃত্ত গতি কিন্তু আরেকটা কথা বলছে আপনাকে, যে শোনো, আমার চলার পথ বৃত্তাকার হতেও পারে আবার নাও পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট ঘূর্ণন গতি বলছিল আপনাকে কি মাস্ট বৃত্তাকার হতে হবে, নাহলে হলো এলাকা ছাড়ো, তুমি এলাকা ছাড়ো। ফাজলামো পাইছো নাকি তুমি? হ্যাঁ, এই আর আপনারা কি করতেছেন তখন? ফাজলামো নোট করছস তোরা? তোরা নোট করছস তোরা, কিন্তু একেবারে ইয়া করে দেবো। নোট করছস, মিথ্যা কথা বলবি না কিন্তু। নোট যদি না করিস তাহলে কিন্তু বলে দিলাম একদম এই 2টা দাঁত খুলে পড়ে যাবে তোদের। ও ঠিক আছে, ধন্যবাদ, আমি তোমাকে খেয়াল করে নিই, থাকো ওখানে। এবার আসেন, ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রথমত আমরা দেখলাম যে তার পথটা বৃত্তাকার হতে পারে, কোনো প্রবলেম নাই। এবার উপবৃত্তাকার হতে পারে। উপবৃত্তাকার কোনটা স্যার? ডিমের মতো দেখতে। ওই উপবৃত্তাকার কিরকম তাহলে দেখতে? ডিমের মতো, অর্থাৎ এইরকম। অর্থাৎ আমরা এই যে সূর্যমামা আছে না, এই সূর্যমামাকে কেন্দ্র করে আমাদের পৃথিবী যে ঘুরে না, তাহলে এই যে পৃথিবী যখন ঘুরে নির্দিষ্ট সময় পর আবার এই জায়গাতে আসে, তাহলে খেয়াল করে দেখেন পৃথিবী কিন্তু একদিক বরাবরই ঘুরে। মনে করেন যে একবার সেই দিক দিয়ে রাউন্ড দিয়েছে, আর একবার কিন্তু এই দিক দিয়ে রাউন্ড দেয় না। তার মানে এটা পথ কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার নয়, এটা উপবৃত্তাকার কক্ষপথ, এটা উপবৃত্তাকার, যেটা একটু হালকা ডিমের মতো দেখতে। তার মানে এখানে ঘটনাটা কি? এখানে ঘটনাটা হচ্ছে যে আমাদের পৃথিবী যে দিকে ঘুরে নির্দিষ্ট সময় পর আবার এই জায়গাতে আসে, তাহলে খেয়াল করে দেখেন নির্দিষ্ট সময় পর হচ্ছে, আবার একই দিক থেকে আবার হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমরা উপবৃত্তাকার পথেও যে আমাদের এই যে পর্যাবৃত্ত গতি পাওয়া যায় সেটা আমরা বুঝলাম। তাহলে পর্যাবৃত্ত গতি প্রথমত বৃত্তাকার হতে পারে, 2 নম্বরে উপবৃত্তাকারও হতে পারে। হ্যাঁ, এবার এখন সে সরলরৈখিক হতে পারে। কিভাবে? এবার আসেন, সে সরলরৈখিক কিভাবে হয়, চলেন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এবার ওইটা বোঝার চেষ্টা করব যে আমাদের এই বাবুটা সরলরৈখিক গতি কেমনে হয়। এই তুমি কি করছো এখানে? হ্যাঁ, আঠার মতো বসে থেকে গেছো, ভাগো। কি এগুলো? হ্যাঁ, সরলরৈখিক গতি কিরকম ভাবে হবে? ধরেন যে আপনি এই রকম করে একেবারে একটা মেশিন বানালেন, ধরেন, হ্যাঁ, এটা সোজা একেবারে, ঠিক আছে, সোজা। তো এই জায়গাতে একটা বল দিয়ে দিলেন আপনি, ধরেন। এবার এই বলটা এইখানে গেল, ঠিক আছে, মানে এই বলটা এখানে গেল, তখন তার দিক ছিল এরকম, এবার ওই বলটা আবার এই জায়গাতে আসবে, ঠিক আছে, এখানে গেল, এখানে আসলো, তাহলে এখানে গেল আবার এখানে আসলো। ধরেন যে আপনার সময় লাগলো 5 সেকেন্ড টোটালি, তাহলে এখান থেকে 2.5 সেকেন্ড, আবার এখান থেকে 2.5 সেকেন্ড। তার মানে সে এইদিকে একবার গেছে, আবার এইদিকে একবার গেছে, তাহলে টোটাল সময় লেগেছে 5 সেকেন্ড, লেগেছে। তাহলে এখন এটা নির্দিষ্ট সময় পরপরই কিন্তু হবে, এটা। তাহলে অবভিয়াসলি আমরা এটাকে আবার বলতে পারবো পর্যাবৃত্ত গতি। বাট আপনার মাথায় একটা খটকা চলে আসলো যে স্যার এটা তো একই দিক থেকে হচ্ছে না। আপনার মাথায় একটা খটকা আসতে পারে যদি আপনি এটা ধরতে পারেন যে শুনেন, আপনি যদি এটা ধরতে পারেন যে স্যার এটা তো 2 দিক দিয়ে হচ্ছে, তাহলে আপনি আমাকে একটু কমেন্ট করিয়েন তো, তাহলে আমি বুঝবো যে ওরে এটা আমার তো জানে জিগার স্টুডেন্ট, একেবারে কলিজার টুকরা স্টুডেন্ট, সে তো মনোযোগ দিয়ে ক্লাস করছিল, সে তো একেবারে নোট করে ক্লাস করছিল। তুই যদি ধরতে পারিস, আর যদি না ধরতে পারিস
সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নেই সমস্যা নেই। তো এখন কথা হলো যে স্যার এই তো একবার এদিকে গেল আরেকবার এদিকে আসলো, তাহলে তো দিক দুইটা হয়ে গেল, এখন একটা কেমনে হইলো স্যার? আপনি তো এবার সংজ্ঞার মধ্যে ভেজালে ফেলাই দিয়েছেন। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, নির্দিষ্ট সময় পর পর তার দিক একই রকম, নির্দিষ্ট সময় পর পর তার দিক একই রকম। তাহলে খেয়াল করে দেখবেন, এখান থেকে এখানে যাত্রা করলো, এখান থেকে যাত্রা করলো, প্রথমে যাত্রা করেছিল কি এই বরাবর, তারপরে যাত্রা করলো এই বরাবর, তাহলে কত সেকেন্ড হলো? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে আবার সেই জায়গাতে আসছে না? 5 সেকেন্ড আবার সেই এই জায়গাতে আসছে না? আবার যখন এই জায়গা থেকে আবার যখন সেই জায়গাতে আসবে, তখন আবার 5 সেকেন্ড পরে সে এদিকেই তো যাবে নাকি? মোট কথা এখান থেকে এখানে আসতে আবার এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 5 সেকেন্ড যখন সময় শেষ হলো, তখন তার দিকটা কীরকম হলো? এরকম, মানে এখান থেকে এ বরাবর গেল, আবার এখান থেকে এই বরাবর আসলো, তার মানে তখন দিকটা এরকম হলো। এবার 5 সেকেন্ড পরে আবার তার দিক হয়ে যাবে কোনটা? এটাই দিক হয়ে যাবে। 5 সেকেন্ড পরে, মানে 5 সেকেন্ড পরে বলতে কি, প্রথম 5 সেকেন্ড পরে আবার সে এখানে যাবে, আবার তখন এখানে আসবে। আবার যখন পুনরায় 5 সেকেন্ড হবে, তখন সে আবার এই দিকই পথে থাকবে। অর্থাৎ 5 সেকেন্ড পর পর তার দিক কিন্তু এটাই থাকবে। নির্দিষ্ট সময় পর পর বলেছে সংজ্ঞাতে, নির্দিষ্ট সময় পর, তার মানে 5 সেকেন্ড পরে যদি আপনি চিন্তা করেন, বারবার এই একটা দিকই হবে, বারবার এই একটা দিকই হবে। তাহলে এখান থেকে এখানে গেল, আবার এখানে আসলো, 5 সেকেন্ড সময়, আবার যাত্রা শুরু করবে এখান থেকে, তার মানে তখন দিক এটাই থাকে। অর্থাৎ 5 সেকেন্ড পর পর দিকটা একই হয়, একই রকমই হয়, তাই নির্দিষ্ট সময় পর পর। আর আপনি যখন চিন্তা করছেন, তাহলে এটা এদিকে গেল, এটা 2.5 সেকেন্ড লেগেছে, 2.5 সেকেন্ড, আবার এদিকে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড, তাহলে এদিকে 2.5 গেছে, আবার এদিকে 2.5 গেছে। তাহলে আমার নির্দিষ্ট সময় পর পর আমি এটা বলতে পারবো না, টোটাল মিলিয়ে আমাকে চিন্তা করতে হবে। টোটাল মিলিয়ে চিন্তা করি, তাহলে এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, 5 সেকেন্ড সময় লেগেছে, আবার 5 সেকেন্ড পর সে ওই একই রকম দিক করে, তাই নির্দিষ্ট সময় পর তার দিকটা একই থাকছে। তাহলে আমরা এখানে বলতে পারলাম যে পর্যাবৃত্ত গতি আবার সরলরৈখিকও হতে পারে, তাহলে সরলরৈখিকও হতে পারে। এখন আসেন, এটা বক্ররৈখিকও হতে পারবে, অর্থাৎ এই একই পথটাকে আপনি, এটা খুলে গেছে, মায়ের আমি তো ভয় পেয়ে গেছি রে বাবা, রে বাবা, আমি তো মনে করছি যে কি না কি হয়ে গেল। আচ্ছা, তোরা এটা দেখতে পাবি না, আস্তে, আমার যে হোয়াইট বোর্ডের চারদিকে 4টা ইয়া লাগা থাকে, যে স্টিলের জিনিস, একটা খুলে গেছে, মা রে মা। হ্যাঁ, তাহলে এটা গেল। তাহলে এটাকে যদি আমি বক্রভাবে তৈরি করতাম, ধরেন যে এরকম করে বক্রভাবে তৈরি করলাম, আমি বক্রভাবে তৈরি করলাম, এখানে বলটা ঠিকই রাখলাম, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, ধরেন যে 5 সেকেন্ড সময়, ঠিক একই রকমভাবে পথটা আপনি বক্রভাবেও হতে পারে। বুঝতে পারছেন? তার মানে এই পর্যায়বৃত্ত গতি কি হতে পারলো? কয়েক ধরনের, বৃত্তাকার হতে পারছে, উপবৃত্তাকার হতে পারছে, সরলরৈখিক, বক্ররৈখিক, সবগুলো হতে পারে। এবার এখন একটা চমৎকার উদাহরণ এখান থেকে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের হৃদয়ের স্পন্দন। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি হৃদয় দিয়ে ভালোবাসি। এই যে হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি, তাই তুমি ভালোবাসার দাম রাখতে চাইলে ক্লাসটা নোট করবা। আর যদি তুমি নোট না করো, তাহলে আমার তুমি এইখানে জায়গা পাবা না, তুমি আমার এই জায়গাতে জায়গা পাবা না মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? অবশ্যই নোট করবা। এখন হৃদয়ের স্পন্দন কিভাবে আসলে পর্যাবৃত্ত গতি হয় দেখেন, একবার এরকম করে, আরেকবার এরকম, একবার এরকম করে, আরেকবার এরকম। তার মানে দেখেন, এরকম হতে 2.5 সেকেন্ড লাগলো, এরকম হতে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 5 হলো, 2.5, 2.5, 5, 2.5, 2.5, 2.5, 2.5, নির্দিষ্ট সময় পর পর এই একই রকম দিক করছে, দেখেন একই রকম, একই রকম, একই রকম, নির্দিষ্ট সময় পর পর সে একই রকম মানে চেহারা দেখাচ্ছে, তাই না? তার গতিটা একই রকম হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমার হৃদয়ের স্পন্দন যেটা, সেটা পর্যাবৃত্ত গতি। আর পিস্টনের ভেতরে আপনার যে গতিটা হয় সেটাও পর্যাবৃত্ত গতি। বাট এই জিনিসটা না অনেক ছাত্রছাত্রী বুঝে না। বাট আমি কেমনে বুঝাবো, এটা? হ্যাঁ, আমি একটু বোঝানোর ট্রাই করতে পারি এটা দিয়েই। ও আচ্ছা, আমার এখানে তো ছিল এটা।
পিস্টনের ভেতরে আমরা বোঝানোর জন্য আপনাকে আমি দুইটা জিনিস আগে দেখাই। সেটা হচ্ছে যে এরকম, অর্থাৎ সাইকেলের চেন যেটাতে ঘুরে না, সাইকেলের চেন যেটাতে ঘুরে না, বিষয়টা হচ্ছে এরকম। পিস্টনের গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ধরেন যে এই যে এখানে একটা মোটা আছে আর এই জায়গাতেও তো মোটা দাগটা আছে, তাই না? এই মোটা আর এই মোটাকে এক জায়গাতে দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা ঘুরাবো, ঘুরাতে 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 নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার তারা এই যে দেখেন একটা ঘোড়ার উপরে আর একটা, মানে একটা মোটার উপরে আর একটা মোটা বসে গেছে, এই যে একটা মোটার উপরে আর একটা মোটা বসে গেছে। তার মানে নির্দিষ্ট সময় পর পর পিস্টনে কিন্তু এটা হয়, নির্দিষ্ট সময় পর পরে কিন্তু এই পিস্টনটার উপরে এই ঘটনাটা ঘটে। তাই পিস্টনের গতিটাও কিন্তু এটা আপনার পর্যাবৃত্ত গতি, এবং এটা কিন্তু একই দিক থেকে হয়, তাই নির্দিষ্ট দিকেও হয় আবার, তাই এটাও কিন্তু মাস্ট পর্যাবৃত্ত গতি। তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনার কাছে আরেকটা যে গতি বাকি আছে সেটা কিন্তু খুবই মানে অনুধাবনমূলক প্রশ্নতে আসে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি জানার জন্য আপনাকে আবার পর্যায়কাল এই কথাটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলেন আবার তো টেনশন কিসের, পর্যায়কাল নাহলে পর্যায় পরশু হইল, পর্যায়কাল না হয়ে পর্যায় পরশু হইল, নাহলে পর্যায় আগামীকালই হবে, সমস্যা কি? চলেন 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 মাই ডিয়ার স্টুডেন্ট। ও তোমার তো খেলা শেষ, তুমি আবার এখানে বসে আছো কেন? তুমি সি ইউ নট ফর মাইন্ড, তুমি কেন আবার বসে আছো? বুঝলাম না তো, উফ বাবা বুঝলাম না। এরকম একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, উফ বাবা বুঝলাম না। ওই তারপর হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন, এটা আবার নাম দিয়েছে সরল স্পন্দন বা দোলন গতি, দুটোই হবে। লা 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 লা। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন। প্রথমেই বলছে পর্যায়বৃত্ত, তোমাকে আমি অনেক ভালোবাসি, তো তাই তোমাকে কিন্তু আমার কাছে থাকতে হবে। সরল স্পন্দন বলছে, ও ঠিক আছে তাহলে তোমার কাছেই থাকলাম। তাহলে সরল স্পন্দন গতির জন্য প্রথমে আগে তাকে পর্যায়বৃত্ত গতি হইতে হবে, তার মানে নির্দিষ্ট সময় পর হইতে হবে এবং একই দিক থেকে হইতে হবে, এটা আগে তার প্রথম শর্ত। হ্যাঁ, তবে আমরা এখন সংজ্ঞাতে আর যাব না, আমরা এখন চলে যেতে চাচ্ছিলাম আমাদের বাস্তবতার জায়গাতে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা পেন্ডুলামের অংশ। চিন্তা করেন আমরা দুই জায়গাতে দুইটা ফোঁটা দিই, তোদেরকে টিপ ফোঁটা দিলাম রে এ, আর একটা হচ্ছে বি। ছোটকালে টিপ ফোঁটা নাকি তোরা পড়িস না, দিয়ে দিলাম, যা এই যা পড়ে দিলাম। এরপরে আমরা আরেকটা এখানে দিতে চাইছিলাম, সেটা হচ্ছে গোল দাগ একটা, এইভাবে সি ধরে। এবার এখান থেকে সে যাত্রা শুরু করলো, অর্থাৎ এ বরাবর যাত্রা শুরু করলো। ধরেন এখান থেকে সে এই জায়গাটাতে আসলো, আবার সে এই জায়গাটা থেকে এই জায়গাতে আসলো। তার মানে এ অবস্থান থেকে যাত্রা শুরু করে একবার সে এই দিকে গেছে, আরেকবার সে এই দিকে আসছে। তাহলে পুরো ঘটনা হইতে মনে করেন যে লাগছে 6 সেকেন্ড, পুরো ঘটনা হইতে। তার মানে এ থেকে বি এর দিকে যখন গেছে, এ থেকে বি এর দিকে গেল, তাহলে এখান থেকে সে 3 সেকেন্ড সময় কাজে লাগিয়েছে। আবার বি থেকে যখন এতে আসবে তাহলে সে আবারও 3 সেকেন্ড সময় কাজে লাগিয়েছে। তাহলে এখন এই পুরো যে সময়টা লেগেছে মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো যে সময়টা লেগেছে, এই সময়টাকে একটা নামে ডাকা হয়, সে নামটা হচ্ছে পর্যায়কাল। এখন এই পর্যায়কাল কেন হবে? পরশুও তো হতে পারতো, পর্যায় তরশুও হতে পারতো, তো পর্যায়কাল দিয়েছে ওই কারণে পর্যায়কাল নাম। তো এখন পর্যায়কাল কাকে বলা হয়? পর্যায়কাল হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দনের জন্য যে সময়টা লাগে তাকে পর্যায়কাল বলা হয়। একটি পূর্ণ স্পন্দন, স্পন্দন মানে ঢেউ। তো এখন দেখেন এই যে এখান থেকে একবার গেল, আবার এখান থেকে একবার আসলো, তাহলেই একটা পূর্ণ স্পন্দন হয়। যেখান থেকে যাত্রা শুরু করবে, একবার গিয়ে আবার ঠিক ওই জায়গাটাতে যখন আসবে, তখনই তাকে বলা হবে একটি পূর্ণ স্পন্দন। তাহলে এখান থেকে সে যাত্রা শুরু করলো, ওখানে গিয়ে আরাম করলো, আবার এই জায়গাতে আসলো, তখন হলো একটা পূর্ণ স্পন্দন। তাহলে এই পূর্ণ একটা স্পন্দন হতে 6 সেকেন্ড লেগেছিল, তাই না? তাহলে এই সেকেন্ডটাকে আমরা বলবো পর্যায়কাল, এটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে একটু খেয়াল করে দেখেন,
এই যে পেন্ডুলামের ক্ষেত্রে আমরা একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি যে পর্যায়কালের অর্থাৎ 6 সেকেন্ডের অর্ধেক সময় কিন্তু একদিকে গেছে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। অর্ধেক সময় যেদিকে গেছে বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যায়নি। তাই বলছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন, আগে সেটাকে পর্যায়বৃত্ত হইতে হবে, কিন্তু আপনি অলরেডি বুঝে নিয়েছেন যে এটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু অলরেডি বুঝে নিয়েছেন। তো বলছে যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তখন তার গতিকে বলা হবে সরল স্পন্দন গতি বা দোলন গতি। সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে এটা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায় আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায় মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে ওকে, ক্লিন, একেবারে ক্লিন, একেবারে ক্লিয়ার শ্যাম্পু নাকি ডাব শ্যাম্পু? আবার ক্লিন বলবি তোরা, ক্লিন বলবি। যদি ক্লিন হয় তাহলে কমেন্ট করবি যে স্যার ক্লিন হয়েছিল, যে সময়টা দেখেন একটু কোন সময়, আল্লাহ জানে এখন কোন সময় তোরা দেখতেছিস। তো যাক, তাহলে এখন এটা তো আমরা কমপ্লিট করে ফেললাম। তো এখন একটা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে সকল সরল স্পন্দন গতি নাই, সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। এবার আসেন, এই যে গতিটা হইল অর্থাৎ পেন্ডুলামের যে গতিটা হলো সেটা কি অবভিয়াসলি সরল স্পন্দন গতি নয়? সরল স্পন্দন গতি এবং সে অবভিয়াসলি আবার হলো কি পর্যায়বৃত্ত গতি। তার মানে সরল স্পন্দন গতি ঠিক আছে এবং সে পর্যায়বৃত্ত গতিও কিন্তু হইল। হ্যাঁ, এবারে একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ সকল সরল স্পন্দন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি আবার সরল স্পন্দন গতি হবে না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা করেন না। এবার যে ঘড়ির কাঁটার কথাটা আপনারা এতটুকু আগে চিন্তা করছিলেন, এই যে ঘড়ির কাঁটার কথা, এবার একটু খেয়াল করে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে ধরেন যে এই অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছিল, এবার এখান থেকে এদিকে গেল, আবার এই জায়গাতে আসলো, তাহলে তার সময় লাগলো কত? 60 সেকেন্ড। এবার আপনি প্রথমত বলেন যে এটা পর্যাবৃত্ত গতি হবে কিনা? অবভিয়াসলি হবে, অবভিয়াসলি এটা পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু এটা পর্যাবৃত্ত গতি হলেও এটা আবার কি হবে না? সরল স্পন্দন গতি হবে না। সরল স্পন্দন গতি বলে যে কি পর্যায়কালের অর্ধেক সময় তোমাকে একদিকে যেতে হবে আর বাকি অর্ধেক সময় তোমাকে বিপরীত দিকে যেতে হবে। তাহলে এখানে একটা পূর্ণ স্পন্দনের জন্য 60 সেকেন্ড সময় ঠিকই লেগেছে, বাট এই 60 সেকেন্ডের মধ্যে সে 60 সেকেন্ডই একদিকে গেছে, বিপরীত দিকে অর্ধেক হয়নি। তাই এটাকে আমরা নতুন করে স্পন্দন গতি বলতে পারবো না। তার মানে স্পন্দন গতি হলে মাস্ট সে পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু পর্যাবৃত্ত গতি হলে সেটা স্পন্দন গতি হতেও পারে আবার নাও পারে, হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, তাই বলা হয় সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি আবার স্পন্দন গতি বা দোলন গতি নয় মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই যে আমাদের গতি চ্যাপ্টারটা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই গতি চ্যাপ্টার থেকে আমি আপনাদের পাঁচটা ক্লাস নেব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই টপিকগুলো আলোচনা করলাম, আর নেক্সট ক্লাসে আবার ভেক্টর সহ দূরত্ব সরণিটি নিয়ে আলোচনা হবে। আপনাদেরকে একেবারে না নিখুঁতভাবে এগুলো জানানোর চেষ্টা করব। তবে আপনাদের উপর আমার একটা রাগ আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেই রাগটা কি জানেন? আপনারা সবাই ভিডিও ঠিকই দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখন। এই যে দেখ, তোদেরকে আমি বলেছিলাম যে সাবস্ক্রাইব কর, তোরা সাবস্ক্রাইব করিস না কেন? তোরা যদি সাবস্ক্রাইব না করস তোদেরকে এরকম করে তোদেরকে একেবারে মাইক দেব। দেখার পরে উপকার যদি হয়ে থাকে মাস্ট সাবস্ক্রাইব করবি, আর যদি না করিস মনে থাকে যেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই শোনেন, BMW কে ধন্যবাদ দিতে বলিস না। টাটা।